হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব, আর এখানে বিটকয়েনের নেক্সট মুভ কী হতে পারে সেটাও আমরা দেখে নেব। তো সব কিছু এখানে বিটকয়েনের উপরই ডিপেন্ড করছে। তো বিটকয়েনের চার্ট এখানে কী বলছে সেটাও আমরা দেখব। তার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিওর করবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্ট বক্সের মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি। আর মার্কেট কখন এখানে পাম্প হতে পারে, কখন ডাম্প হতে পারে, এইসব আপডেটগুলো সেখানে শেয়ার করে থাকি। আর মাঝে মধ্যে এমনকি সেখানে আমি ফ্রি কলও শেয়ার করে থাকি। তো এখানে বিটকয়েনের যদি এখানে চার্ট দেখে নেই, বিটকয়েনকে আমি এখানে 1 ঘন্টার ক্যান্ডেলে নিয়েছি। তো 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে বিটকয়েনকে দেখলে বর্তমানে বিটকয়েনের প্রাইস এখন চলছে 37,800। মানে মনে করতে পারেন 37,000 থেকে শুরু করে 37,700, 38,000 এই পর্যন্ত মানে আপ ডাউন করছে, ঠিক আছে। তো গতকাল এখানে বিটকয়েনের মধ্যে মোটামুটি সামান্য একটু কারেকশন হয়েছিল, খুব তেমন বড় কারেকশন হয়নি, ছোটোখাটো একটা কারেকশন হয়েছিল। আর যেহেতু মার্কেট এখন একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছে, যার ফলে কিন্তু এখানে প্রত্যেকটা মানে অল্ট কয়েনই কিন্তু এখানে একদম রেড হয়ে গিয়েছিল, গোটা মার্কেট কিন্তু এখানে রেড হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এখানে 1 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে একটা চ্যানেলের উপরে এখানে ট্রেড করছে বিটকয়েন বর্তমানে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে আমি একটা চার্ট, এখানে চার্ট না, একটা ট্রেন্ড লাইন আমি ড্র করেছি এখানে। তো এটাকে দেখবেন আবার এটাকে রেসপেক্ট করবে, ঠিক আছে। আর সেই জন্য কিন্তু এখানে এই যে উপরে গিয়ে এটাকে ব্রেক করতে পারেনি, আবার নিচের মধ্যে এখন একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে এটা একটা এর জন্য এখন একটা রেজিস্ট্যান্স হিসেবে ওয়ার্ক করবে। এই যে ট্রেন্ড লাইনটাকে দেখছেন, এই ট্রেন্ড লাইনটাই কিন্তু এখন বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স হিসেবে ওয়ার্ক করবে উপরের দিকে। আর এই প্রাইস রেঞ্জটা আছে মোটামুটি এখানে 38,000 এর মধ্যে কিন্তু একটা প্রাইস রেঞ্জটা আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স হিসেবে ওয়ার্ক করবে। আর এখানে তারপরেও এখানে যদি আমরা মানে 1 ডে ক্যান্ডেলের মধ্যে দেখি, 1 ডে ক্যান্ডেলের মধ্যেও আপনাদেরকে আমি দেখাবো ওখানে চার্ট। তো 1 ডে ক্যান্ডেলের মধ্যেও এখানে আমাদের 20 MA 21 MA এইসব মুভিং অ্যাভারেজগুলো কিন্তু এই এরিয়াগুলোর মধ্যেই আছে। আর যার ফলে কিন্তু বিটকয়েনের জন্য এটা একটা ক্রিটিক্যাল জোন, ঠিক আছে। মানে হেভি একটা রেজিস্ট্যান্স হিসেবে এটা মানে পরিণত হচ্ছে। আর তার মধ্যে এখানে আবার মার্কেটের মধ্যে এখন উইকেন্ড শুরু হবে। তো উইকেন্ডের মধ্যে মার্কেট একটু ভলিউম কম থাকে, কারণ হচ্ছে এখানে বড় বড় ইনভেস্টাররা তারা এখানে উইকেন্ডের সময় এখানে মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকে না। তো যার ফলে কী হয়, যার ফলে এখানে মার্কেটের মধ্যে ভলিউমটা কম থাকে। এখানে শুধুমাত্র রিটেল ট্রেডাররাই কিন্তু উইকেন্ডের সময় এখানে ট্রেডিং করতে থাকে, ঠিক আছে। এখানে মানে বড় বড় ওয়েল আছে, বড় বড় ইনভেস্টার ইনস্টিটিউশন, তারা কিন্তু এখানে মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকে না। এবার 1 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে তো আমরা এটা দেখছি। এবার আপনাদেরকে যদি আমি এখানে 1 ডে ক্যান্ডেলের মধ্যে দেখাই তাহলে একটা মানে বড় পিকচার এখানে একটা আসবে। তো 1 ডে ক্যান্ডেলের মধ্যে এখানে দেখালে 1 ডে ক্যান্ডেলের মধ্যে এখানে দেখতে পারবেন এখানে যে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে, 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা আমাদের এখানে আছে 38,300 400। এর আশেপাশে কিন্তু 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে এখন, ঠিক আছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আবার এখানে আমাদের 21 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে 38,600। মানে ধরে নিতে পারেন 38,000 থেকে শুরু করে 39,000 40,000 এই পর্যন্ত মানে বিশাল বড় বড় একটা এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আর এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করা কিন্তু অত সহজ না, যার ফলে কিন্তু বিটকয়েন এখানে অনেক ট্রাই করছে। 1 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে আপনাদেরকে আমি দেখালাম একটু আগে, এখানে বিটকয়েন বারবার ট্রাই করেছিল 38,000কে ব্রেক করার জন্য, কিন্তু সেটাকে তারপরে কিন্তু ব্রেক করতে পারেনি। কারণ হচ্ছে এই এরিয়াটা 38,000 থেকে শুরু করে 40,000 এই এরিয়ার মধ্যে অনেক এখানে রেজিস্ট্যান্স আছে। এখানে মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে ফিবোনাচি রেজিস্ট্যান্স আছে, সব কিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে। যার ফলে এটাকে ব্রেক করতে পারছে না। আর এটাকে ব্রেক করতে গেলে আমাদের এখন প্রয়োজন একটা প্রচণ্ড একটা হেভি ভলিউমের। আর এই হেভি ভলিউমটা আমরা মার্কেটের মধ্যে কিন্তু এখনও দেখছি না। তো 2-3 দিন আগে এখানে যখন ইন্ডিয়া থেকে একটা গুড নিউজ বের হয়ে এসেছিল, তো এটাকে গুড নিউজ ব্যাড নিউজ মানে দুটোর মাঝামাঝি ধরে নিতে পারেন, যে মানে ট্যাক্সের ব্যাপারটা এখানে হয়ে গেল। তো তারপরে কিন্তু এখানে মার্কেটের মধ্যে মোটামুটি সামান্য একটু ভলিউম আমরা দেখেছিলাম, কিন্তু তারপরেও মানে এই যে ব্যাপারটা এখানে চলে আসলো ট্যাক্সের রেগুলেশনটা, এটা মানে খুব একটা মার্কেটের উপরে এর পজিটিভ ইম্প্যাক্ট এখানে কিন্তু ফেলেনি। কারণ হচ্ছে কি, কারণ অনেক কিছু কারণ ছিল, যেমন এখানে 30% ট্যাক্স, তারপর TDS, তারপরে এখানে আবার অন্য করে যে কোনো ট্রানজাকশনের উপরে এখানে আবার ট্যাক্স নেওয়া। তো এইসব কারণের জন্য কিন্তু এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো একটা পজিটিভ এখানে মুভমেন্ট আমরা দেখতে পাইনি। কিন্তু এখানে 1 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে যদি বিটকয়েন এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে দেয়, এই যে বর্তমানে যে আমি ট্রেন্ড লাইনটাকে এখানে ড্র করে রেখেছি, এটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে এখানে আমরা এই যে আবার নেক্সট যে রেজিস্ট্যান্সকে ফেস করতে যাবে সেটা হচ্ছে 38,900 800 700 এর আশেপাশে, কিন্তু এর আশেপাশে পর্যন্ত কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো আপনি যদি এখানে একটা মানে লং করতে চান তাহলে এটা করতে পারেন। যখন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরে চলে যাবে, তখনই আপনি এখানে একটা লং পজিশন ওপেন করে দিতে পারেন। তারপরে আপনি আপনার স্টপ লসটাকে এই ট্রেন্ড লাইনের নিচের মধ্যে, সামান্য একটু নিচের মধ্যে এখানে লাগিয়ে রাখতে পারেন। তো এরকম করে কিন্তু আপনি স্ক্যালপিং করতে পারেন, ঠিক আছে। এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিছু নিউজ এখানে দেখে নিই, একটা ইম্পর্টেন্ট একটা নিউজ বের হয়ে আসছে, ঠিক আছে। 3.6 বিলিয়ন ইন বিটকয়েন ফ্রম দ্য 2016 বিটফিনিক্স হ্যাক কনসলিডেটস ইনটু এ সিঙ্গেল অ্যাড্রেস। তো ওখানে 3.6 বিলিয়ন অর্থের এখানে বিটকয়েনকে হ্যাক করে নেওয়া হয়েছিল, ঠিক আছে, একটা মানে এক্সচেঞ্জ থেকে, বিটফিনিক্স। নিশ্চয়ই আপনারা জানেন অনেক বড় একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। তো সেই জন্য আমি এখানে বলি আপনাদেরকে যে আপনি যেগুলো মানে লং টার্মের জন্য যে কয়েনগুলোকে হোল্ড করছেন, সেগুলোকে কখনই কিন্তু ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে রাখবেন না। সেগুলোকে হয় আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে রাখুন, না হলে আপনার হার্ড ওয়ালেটের মধ্যে রাখুন, ঠিক আছে। এক্সচেঞ্জের মধ্যে আপনি সেই অ্যামাউন্টও এখানে রাখবেন যেটা দিয়ে আপনি ট্রেড করেন, যেটা দিয়ে আপনি ডেইলি ট্রেড করেন, মানে শর্ট টাইম ফ্রেমের জন্য ট্রেড করেন। আর যেগুলোকে আপনি মানে মিড টার্মের জন্য নিয়েছেন কিংবা লং টার্মের জন্য নিয়েছেন কয়েনগুলোকে, সেগুলোকে আপনারা অবশ্যই কিন্তু ট্রাস্ট ওয়ালেট কিংবা হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে রেখে দেবেন।
ট্রান্সফার করে। এবার তারপর যেখানে নিউজটা বেরিয়ে আসছে, ভিডিও গেম রিটেলার্স গেম স্টপ পার্টনার্স উইথ L2 স্টার্টআপ ইমিটেবল এক্স লঞ্চেস 100 মিলিয়ন NFT ফান্ড। তো গেম স্টপ একটা বিশাল বড় একটা কোম্পানি, গেমিং কোম্পানি, ঠিক আছে, আপনারা ওদের নাম নিশ্চয়ই শুনেছেন, এর অনেক পপুলার অনেক বেশ কিছু গেম আছে। তো গেম স্টপ এখন পার্টনারশিপ করেছে, এখানে তারা মানে NFTর উপরে একটা ফান্ড এখানে করছে, ঠিক আছে, 100 মিলিয়নের। তো তারপরে যেখানে নিউজটা বেরিয়ে আসছে, থাইল্যান্ড রিল্যাক্স ট্যাক্স রুল ফর ক্রিপ্টো ইনভেস্টার স্ক্র্যাপিং 15% উইথ হোল্ডিং ট্যাক্স। তো এখানে ইন্ডিয়ার মতো থাইল্যান্ডের মধ্যেও এখানে গভর্নমেন্ট থেকে ট্যাক্স এখানে বসিয়ে দেওয়া হয়েছিল ক্রিপ্টোকারেন্সির উপরে। তো অনেক বেশি ট্যাক্স ছিল, তো যার ফলে এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে যারা ট্রেডিং করতো তো সবাই এখানে অনলাইনের মধ্যে প্রোটেস্ট করেছিল, যার ফলে কিন্তু গভর্নমেন্ট এখানে বাধ্য হয়েছে তাদের ট্যাক্সটাকে এখানে তুলে নিতে। তো আমি আশা করছি আমাদের ইন্ডিয়ার মধ্যে এমনটাই হবে, কারণ হচ্ছে 30% ট্যাক্স মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে এটা হচ্ছে একদম হাই রেট ট্যাক্স, ঠিক আছে। মানে 30% ট্যাক্সকে এখানে লাগানো হয় একমাত্র গ্যামলিং টাইপের যে ওয়েবসাইটগুলো আছে কিংবা গ্যামলিং টাইপের কোনো কিছু, তারপর ক্যাসিনো, তারপর যে লটারি টিকিট, এইসব জিনিসগুলোর উপরে এখানে 30% ট্যাক্স এখানে লাগানো হয়। কিন্তু ক্রিপ্টোকারেন্সির উপরে 30% ট্যাক্স লাগানো এটা মানে কোনো মতে মেনে নেওয়া যায় না। এই জিনিসটা মানে গভর্নমেন্ট মানে এটাই কি দেখছে যে ক্রিপ্টোকারেন্সি এটা কোনো মানে গ্যামলিং না, এটা গ্যামলিং না। যদি কেউ এখানে না জেনে শুনে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে ইনভেস্ট করতে আসে তাহলে কিন্তু তার জন্য একটা গ্যামলিং, অবশ্যই তার জন্য একটা গ্যামলিং, ঠিক আছে। কিন্তু যদি এখানে যে লার্ন করে আসছে, যে মনে করুন এমনও অনেকেই আছে যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তারা কিন্তু অনেকেই আছে এরকম যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে কিন্তু এখানে ট্রেডিং করে, আর বলতে গেলে এটাই তাদের মেইন একটা ইনকাম, ঠিক আছে। তো এখানে যদি 30% ট্যাক্স যদি এরকম করে দেয়, তাও আবার মানে সবার ক্ষেত্রেই এরকম মানে সিস্টেম থাকা উচিত, যেমন অন্যান্য বা শেয়ার মার্কেটের মধ্যে থাকে বা অন্যান্য কোনো যে কোনো জিনিসের উপরে যে ট্যাক্সের যে সিস্টেমটা থাকে, একটা অ্যামাউন্ট থাকে যে এত নিচে যদি এখানে ইনকাম হয় অ্যানুয়ালি তাহলে সেখানে কোনো ট্যাক্স লাগবে না, ঠিক আছে। এরকম একটা অবশ্যই এরকম হওয়া উচিত। তো এটা নিয়ে অবশ্যই আমাদের এখানে অনলাইনে প্রোটেস্ট চলছে। তো আশা করা যায় এখানে 30% থেকে ট্যাক্সকে কমিয়ে এখানে 20% কিংবা 15% এরকম কিছু করবে, কারণ সেখানে এরকম হতেও পারে। আর গভর্নমেন্ট যেমন আপনার জিএসটি যখন প্রথম নিয়ে এসেছিল তখন 28% এখানে জিএসটি লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু এখানে এটাকে কমিয়ে 18% করা হয়, অনেক কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এরকমও মানে ক্রিপ্টোকারেন্সির উপরে এরকমও হতে পারে, কোনো ব্যাপার না। আবার গতকাল ফাইন্যান্স মিনিস্টারের এখানে ইন্টারভিউর মধ্যে এখানে তিনি বলেছিলেন যে তারা এখন মানে ওপেন মাইন্ডেড ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে, ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে আরও তারা এখানে আলোচনা করতে একদম প্রস্তুত, ঠিক আছে। তো তাদেরকে মানে এটা বলতে লাগবে আমাদেরকে যেখানে ক্রিপ্টোকারেন্সির উপরে 30% ট্যাক্স এটা অনেক একটা বেশি হয়ে যায়, আর এটা গ্যামলিং না যে এখানে 30% ট্যাক্স এখানে মানে ইয়ে করে দেবে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করে দেবে। তোমরা এটাই আশা করছি যে 30% ট্যাক্স থেকে এটাকে কমিয়ে এটাকে মানে 15% কিংবা 20% এরকম কিছু করবে। আর এখানে যে ট্রানজাকশন ফিগুলো আছে, একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গিয়েছিল গতকাল যে এখানে TDS যেটা বলেছিল যে TDS লাগবে 1% প্রত্যেকটা ট্রানজাকশনের মধ্যে। তো এটা মানে প্রত্যেকটা ট্রানজাকশনের মধ্যে লাগবে না, এটা হচ্ছে আপনার সিস্টেমটা এরকম হবে যে মনে করুন আপনার কাছে কিছু এখানে ইউএসডি আছে, তো আপনার ইউএসডিটাকে আপনি এখানে যদি আপনারই কোনো ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে সেন্ড করেন তাহলে এখানে কোনো ট্যাক্স লাগবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি আপনার ওয়ালেট অ্যাড্রেস থেকে অন্য কারোর ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে সেন্ড করেন তাহলে এখানে আপনার 1% TDS লাগবে। আর এই 1% TDSটাকে আপনি আবার পরে এটাকে নিয়ে নিতে পারবেন, ও সেই 30%-এর ওখানে আপনি এটাকে 1% মাইনাস করে সেখানে 29% এখানে ট্যাক্স আপনি দিয়ে দিতে পারবেন। তো আপনাদেরকে আমি সেদিনই বলেছিলাম, যেদিন এটা পার্লামেন্টে মানে বলা হয় যে 30% ট্যাক্স লাগাবে, এটা মানে যেদিনই বলে তারা গভর্নমেন্ট থেকে বলা হয় পার্লামেন্টের মধ্যে, সেদিনই আপনাদেরকে বলেছিলাম যে এটা মানে এখনও কিন্তু মানে ভালো করে সেরকম করে এটাকে মানে বলেনি কীভাবে তারা ইমপ্লিমেন্ট করবে, শুধুমাত্র এখানে উপরে বলেছে এমনি যে 30% ট্যাক্স লাগাবে, 1% TDS লাগাবে। কিন্তু এগুলোকে মানে কিসের উপরে ডিপেন্ড করে এগুলোকে করবে, এগুলো কিন্তু মানে যতটা মানে সময় আসবে তখনই কিন্তু আমরা এটা মানে ভালো করে বুঝতে পারবো। আর এখন আমাদের কাছে এখানে 1 বছরের সময় আছে, তো সামনের বছর এপ্রিল থেকে কিন্তু এই জিনিসটা মানে শুরু হবে, ইমপ্লিমেন্ট করা হবে ট্রেডিংয়ের মধ্যে। তো তার আগে কিন্তু এখানে অনেক কিছু হয়ে যেতে পারে। তো সো গাইস, এই ছিল আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট এবং কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এটা মেক শিওর করবেন যে অবশ্যই আপনি টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি। আর মার্কেট কখন পাম্প হবে কখন ডাম্প হবে এইসব আপডেটগুলো কিন্তু সেখানে দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।